ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি 1986 জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা আছে এনইপি বলা হয় 1986। আগের ক্লাসে আমরা জাতীয় শিক্ষানীতি 1968 আলোচনা করেছিলাম, অর্থাৎ 1968। তখনই বলেছিলাম যে 68টাকে পাল্টে দিয়ে 86 হয়ে যাবে। 1986তে আবার জাতীয় শিক্ষানীতি কেন গঠিত হলো, আমরা জাতীয় শিক্ষানীতি কি সেটা 1968 পড়ানোর সময় ডিটেলস বলেছি। শিক্ষানীতি কাকে বলে, জাতীয় শিক্ষানীতি কি জিনিস, সেটা আজকে যাব না। জাতীয় শিক্ষানীতি 1986 ঘোষণাটা পটভূমি আছে। প্রথমত 68 সালের জাতীয় শিক্ষানীতিকে পুরোপুরি কার্যকর করা যায়নি। যে যে নীতিগুলো বলেছিল, সারা দেশে কাঠামো এক, শিক্ষার ত্রিভাষা নীতি বলো, বা ওই প্রতিভাবান শিশুদের অল্প বয়সেই শনাক্ত করা, এই ধরনের বিভিন্ন যে কর্মসূচি নেওয়া ছিল, বিভিন্ন কারণে তখন রাজনৈতিক একটা ডামাডোল তৈরি হয়ে যায়, যার ফলে 1979তে আর একটা জাতীয় শিক্ষানীতি রিফর্ম করা হয়, অর্থাৎ 68 শিক্ষানীতিটাকে আবার একটু কাটছাট করার চেষ্টা করা হয়। যদিও সেক্ষেত্রে সাকসেস রেট যে খুব ভালো সেটা বলা যাবে না। এমতো অবস্থাতে আমরা জানি পরবর্তীকালে একটি স্থিতিশীলতা আসে, রাজনৈতিক অস্থিরতার কারণ মিটে যে 1985 সালে 1985 তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী তিনি একটা কি করলেন, তোমার যে সারা ভারতবর্ষের যত অঙ্গরাজ্য রয়েছে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীদের একটি সম্মেলন আহ্বান করলেন। কত সালে সেটা তাহলে শিক্ষা সম্মেলন হলো? সেই ওয়ার্ধায় গান্ধীজি শিক্ষা সম্মেলন করেছিলাম আমরা 37-এ। অনেকটা সেরকম মানে ধাঁচের না হলেও, এখন যেহেতু ওটা পরাধীন ভারত ছিল, এটা আফটার ইন্ডিপেন্ডেন্স, সমস্ত রাজ্যের যে শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার আছে তাদেরকে নিয়ে একটি শিক্ষা সম্মেলন আয়োজন করলো 1985-তে। সেখানে কি আলোচনা হলো যে আগামী দিনের শিক্ষার একটা সুষ্ঠু রূপরেখা, কতটা আগের টুকু আমরা করতে পেরেছি, কতটা অ্যাচিভ করেছি, আর কি কি করতে চাই, এ নিয়ে একটা বিস্তারিত আলোচনা হলো। এবং এই যে আলোচনার জিনিসটা সেটা একটা পত্রিকা আকারে প্রকাশিত হলো, একটা নীতি আকারে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এইটা ছিল টাইটেল। এই টাইটেলে একটি পুস্তিকার আকারে বিভিন্ন নীতি নির্দেশকগুলো যা যা আমাদের ভবিষ্যৎ, তার একটা প্রাথমিক ধারণা। এটাই বলা হয় হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 খসড়া। তার যে হেডলাইনটা কি ছিল তাহলে, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। মনে রাখতে হবে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতির হেডলাইন, শিরোনাম বলতে পারি আমরা। এবার এর প্রেক্ষিতে এই যে 85 সালে তোমার হলো, তার প্রেক্ষিতে এটার যে রচিত হলো সেটা কবে? 1986 সালে। 1986 সালের এপ্রিলে জাতীয় শিক্ষানীতি 1986টা রচিত হয়। তাহলে কবে রচিত হলো, কবে জাতীয় শিক্ষানীতি? 1986 এপ্রিল। এখানে বেশ কয়েকটা সাল, তারিখ, মাস বলবো একটু খুব ভালো করে, কারণ সব গুলিয়ে যাবে, কিন্তু প্রশ্ন এমন ভাবে দেবে জানা জিনিস কিন্তু কনফিউশন হয়ে যাবে আমাদের। তাহলে 1986 সালে এপ্রিলে জাতীয় শিক্ষানীতি রচিত হলো। এবার যেটা নিয়ম আছে আমাদের দেশে, কোনো একটা নীতি পলিসি যদি সরকার গ্রহণ করতে চায়, সেটা কিন্তু আমাদের সংসদে পাশ করাতে হয়। উভয় কক্ষ, আমরা জানি আমাদের সংসদে দুটো কক্ষ আছে, নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। এই দুটো কক্ষে পাশ করাতে হবে। সেই অনুযায়ী 1986-তে তোমার যে 8ই মে ও 13ই মে দুটো কক্ষে কি করলো, তোমার যে 8ই মে এবং 13ই মে দুটো কক্ষে এই জাতীয় শিক্ষানীতি 1986 পাশ করলো। এই চ্যালেঞ্জ অফ এডুকেশনের পলিসি পার্সপেক্টিভ পাশ করলো, এবং তার প্রেক্ষাপটেই এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা, সেটা 1986 প্রকাশিত হলো। তাহলে কি নামে? চ্যালেঞ্জ অফ এডুকেশনের পলিসি পার্সপেক্টিভ। কত সালে শিক্ষা সম্মেলন হয়? 1985-তে। ঠিক আছে। এই কবে রচিত হয়? 1986 এপ্রিলে। আর কবে সেটা সংসদে পাশ হয়? 8ই মে নিম্নকক্ষে এবং 13ই মে উচ্চকক্ষে পাশ হয়, অর্থাৎ লোকসভা রাজ্যসভা। এবং তোমার যে 1986-তে জাতীয় শিক্ষানীতি, এটাই 1986 মে মাসে যেটা ঘোষিত হলো সেটাই জাতীয় শিক্ষানীতি 1986 নামে পরিচিত হয়। এ হলো জাতীয় শিক্ষানীতি 1986 প্রাথমিক রূপ। তাহলে গঠনের কারণ আমরা বুঝলাম। এবার এই জাতীয় শিক্ষানীতি 1986-তে 12টি অধ্যায় বা 12টি ভাগে বিভিন্ন বিষয় আলোচনা করা হচ্ছে। তাহলে কটি অধ্যায় বা কটি বিষয় রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986? এটাও কিন্তু আসতে পারে কোশ্চেনে। 12টি অধ্যায় বা ধারা রয়েছে।
ভ থেকে শুরু, ভয়ে যে শেষ, ভয়ে থেকে ভয়ে শেষ। এই একটা খুব মারাত্মক প্রশ্ন মনে হলো, ভয়ে শেষ, ভয়ে শেষ স্যার বলছে নাকি? মানে ভূমিকা দিয়ে শুরু হয়েছে, প্রথম হবে ভূমিকা, প্রথমটা, লাস্ট পয়েন্টটা হবে ভবিষ্যৎ। এই জন্য বললাম ভয়ে ভয়ে জাতীয় শিক্ষানীতি পড়তে হবে। অর্থাৎ ভ দিয়ে শুরু, ভ দিয়ে শেষ। জাতীয় শিক্ষানীতি শুরু হয়েছে ভূমিকা নামক একটি অধ্যায় দিয়ে, 12টা অধ্যায়ের, এবং শেষ হয়েছে ভবিষ্যৎ নামক যে অধ্যায়টা সেটা দিয়ে। এবার আমরা একে একে 12টা অধ্যায় কিন্তু একে একে আমরা দেখব। তাহলে প্রথম অধ্যায়টা কি নামে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতির? আমি বলছি এখানে একটা জিনিস, প্রত্যেকটা বিষয় কিন্তু মন দিয়ে আমাকে পড়তে হবে। আমি বলছি না আমাকে এই ভিডিওটাই শেষ পর্যন্ত দেখো, তুমি অন্য কোনো সোর্স থেকে পড়ো, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে, বিশেষ করে কোন পয়েন্ট থেকে কখন প্রশ্ন আসবে বলা যাবে না। বিশেষ করে 12টার মধ্যে 5টা 6টা পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটা সিকোয়েন্সলি আমাকে যেতে হবে। তাই আমি শুধু ইম্পর্টেন্ট গুলো বলে বেরিয়ে যাব, সেটা কিন্তু হবে না। তাহলে প্রথম বলেছি, দেখেছো ভূমিকা লিখতে যে আমি ভবিষ্যৎ, এই হচ্ছে আমাদের ভবিষ্যতের অবস্থা করে ফেলেছি। তাহলে প্রথম যেটা হবে ভূমিকা, অর্থাৎ শিক্ষার ভূমিকা কি হবে, এইটাই অধ্যায়ে বলা হয়েছে। ঠিক আছে, বলছে শিক্ষার ভূমিকা কি হবে। এই যে জাতীয় শিক্ষানীতি আমরা ঘোষণা করছি 1985, এই 1985-তে শিক্ষা, এই সরি 86, তাহলে শিক্ষার ভূমিকা কি হবে দেশে? কিন্তু বলছে শিক্ষার ভূমিকা হবে মানব সম্পদ উন্নয়ন করা। আমি বারবার এটা বলেছি, হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ, মানুষকে সম্পদে পরিণত করা, এটাই হবে শিক্ষার প্রথম উদ্দেশ্য বা ভূমিকা। আমাদের দেশে তো মানুষের অভাব নেই, ঠিক আছে, শিক্ষার ভূমিকা হবে আমাদের দেশের মানব সম্পদের মধ্যে। মানব সম্পদ, মানুষকে মানব সম্পদে কি করে পরিণত করব? যখন শিক্ষা কি করবে, ব্যক্তির দৈহিক, মানসিক, নৈতিক এগুলো যেমন বিকাশ ঘটাবে, তার মধ্যে উৎপাদনশীলতা, নতুন নতুন স্কিল এইগুলো গড়ে তুলে কি করবে, ব্যক্তির মানব, তাকে একটা মানুষকে সম্পদে পরিণত করবে। মানুষের যদি দক্ষতা বাড়ে, সেই মানুষটি তখন মানব সম্পদে পরিণত হতে পারে। সেটাই বলা হয়েছে মানব সম্পদের উন্নতি করা। ঠিক আছে, এইবার সেকেন্ড হচ্ছে শিক্ষার লক্ষ্য ও দায়িত্ব। সেকেন্ড পয়েন্ট, শিক্ষার লক্ষ্য কি হবে বা তার দায়িত্বই বা কি হবে। শিক্ষার ভূমিকা তো বুঝলাম, তাহলে এক্ষেত্রে শিক্ষা কি করবে? শিক্ষার লক্ষ্য হবে জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়ন। আমি বারবার বিভিন্ন ক্ষেত্রে পড়ানোর সময় উল্লেখ করেছি, সমস্ত কমিশন গুলো বলেছে আমাদের দেশের একটা প্রাচীন কাল থেকে নির্দিষ্ট কৃষ্টি সংস্কৃতি আছে, খুব কম সভ্যতা আছে পৃথিবীতে যার এত পুরনো সংস্কৃতি আছে, এবং সেটাও অনেক উন্নত। ফলে সেই কৃষ্টি সংস্কৃতির উন্নতি করা, এটা হবে শিক্ষার অন্যতম একটি লক্ষ্য বা শিক্ষার অন্যতম একটি দায়িত্ব। আর কি, ব্যক্তিকে বিজ্ঞান মনস্কতা করে তোলা, কুসংস্কার দূর করে বিজ্ঞান মনস্ক করে তোলা, এটাও কিন্তু হবে শিক্ষার একটা অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। কারণ আধুনিক যে যুগ আসছে সেটা হচ্ছে বিজ্ঞানের যুগ। জ্ঞান বিজ্ঞানের থেকে আমরা যদি পিছিয়ে পড়ি, তাহলে কিন্তু তোমার যে দেশ তথা সমাজ বারবার 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 পিছিয়ে পড়বে। আর কি, জনশক্তি সরবরাহ বা জনশক্তির উন্নয়ন, বিভিন্ন ভাবে আমাদের যে ম্যান পাওয়ার রয়েছে তার সঠিক দৈহিক বিকাশ, মানসিক বিকাশ করা, এর কি নেতৃত্বের প্রশিক্ষণ, যোগ্যতা বৃদ্ধি করা, ঠিক এইগুলো সবই হবে কি আমাদের শিক্ষার লক্ষ্য। খুব বেশি এর বিষয়ে জানবো না, দুটো তিনটে জানলে হবে। এর পরের পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে, যে 3 নম্বর, 12টা পয়েন্ট হবে আমি আগেই বলেছি, জাতীয় ব্যবস্থায় শিক্ষা। এই যে শিক্ষার জাতীয়করণের করার কথা বলা হয়েছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। যৌথ তালিকাভুক্ত আছে ঠিক আছে, কিন্তু শিক্ষার মধ্যে কি করতে হবে, এটা একটা জাতীয়করণ, ন্যাশনালাইজেশনের প্রয়োজন আছে। এই জন্য কি করতে হবে, প্রকৃতিগতভাবে শিক্ষার কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে শিক্ষা হবে এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ দান বা সমান সুযোগ দিতে হবে, এটা গুরুত্ব। আর কি, সারা দেশে একই কাঠামোর কথা বলা হয়েছে। বলছে বিভিন্ন রাজ্যের মধ্যে যাতে কাঠামোর কোনো চেঞ্জ না হয়। কি হবে সেই কাঠামো, 10+2+3। এইটা কিন্তু আমি আর এখানে ডিটেলস বলবো না। কারণ কি, কারণ এইটা কিন্তু আমরা কোঠারি কমিশনে পড়েছি, সেটাই পড়ে নেব আমরা, দেখে নেবে প্রয়োজনে, প্লে লিস্টে ক্লাস দেওয়া আছে। 10+2+3 বলছে প্রয়োজনে 10টাকে 3টে ভাগে ভাগ করা যেতে পারে, যেটা কোঠারি কমিশনে বলেছে।
প্রাথমিক শিক্ষার দুটো ভাগ করা যেতে পারে, 4 বা 5 বছরের নিম্ন প্রাথমিক, 3 বা 4 বছরের উচ্চ প্রাথমিক, আর 2 বছরের মাধ্যমিক শিক্ষা। তারপরে +2 স্তরের উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের হবে হচ্ছে তোমার যে কলেজ স্তরের শিক্ষা, অর্থাৎ শিক্ষার পুনর্গঠনের কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম। বলছে একটা জাতীয় পাঠ্যক্রম ভারতবর্ষের দরকার। জাতীয় পাঠ্যক্রম বলতে তাহলে কি সব দেশের, এইটা কিন্তু খুব দরকার। দেশের, আমাদের দেশে হচ্ছে বড় সমস্যা, পাঞ্জাবের ছেলেটা যা শিখছে বেঙ্গলের ছেলেটা অন্য শিখছে, বিহারের ছেলেটা আলাদা শিখছে। এই যে আমরা ধরো এইচএসসি, কেন সারা দেশের যে রাজ্যেই পড়ুক না কেন সবাই একই জিনিস কেন পড়বে না? সে তার মাতৃভাষায় পড়ুক, আমি বাঙালি বাংলা ভাষায় পড়ুক। বিষয়টা যদি এক থাকতো তাহলে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষায় ডিফারেন্স, তফাৎটা হতো না, যেটা এখন হয়ে যাচ্ছে। সেটাই কিন্তু জাতীয় শিক্ষানীতি বলে, একটা জাতীয় পাঠ্যক্রম তৈরি হবে দেশের কৃষ্টি সংস্কৃতির বিজ্ঞান সমস্ত কিছুর উপরে নজর দিয়ে এমন একটি কমন পাঠ্যক্রম হবে যা সব রাজ্যের ছেলেমেয়েরা পড়তে পারবে। এটা খুব যুব উপযোগী বিষয় ছিল, কিন্তু সর্বাত্মকভাবে এটা কিন্তু হয়নি। আর কি বলেছে, যারা তোমার যে সমস্ত শিশুরা তোমার যে শিক্ষা হয়তো প্রথাগত শিক্ষায় গ্রহণ করতে পারেনি, তাদের জন্য প্রথা বহির্ভূত বা প্রথামুক্ত শিক্ষার যতটা সম্ভব ব্যবস্থা করা। আর কোন পর্যন্ত পড়াশোনা করলে একজন শিক্ষার্থীকে শিক্ষিত বলা যাবে তার মান নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থাৎ কোন পর্যন্ত পড়লে তাকে প্রাথমিক পাস বলা যাবে, কোন পর্যন্ত পড়লে একটা শিক্ষার্থীকে স্বাক্ষর আর নিরক্ষর এই তফাৎটার যে গাইডলাইন আছে সেটা ক্লিয়ার করার কথা বলা হয়েছে। জাতীয় স্তরে এটা হবে, এক এক স্টেট এক একটা ভাবলে কিন্তু হবে না। এবার আর যে বলা হয়েছে, এছাড়া জাতীয় স্তরে শিক্ষকদের তোমার যে মান উন্নয়নের জন্য এনসিইআরটি গঠন করার কথা বলা হয়েছে। এগুলোর ফুল ফর্ম আমি পরে সব এগুলো করব। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং আমরা জানি, সেই এনসিইআরটি গঠন করার কিন্তু বলা হয়েছে। এছাড়া শিক্ষা পরিকল্পনার জন্য এনআইইপিএ, ঠিক আছে, এনআইইপিএ এই প্রতিষ্ঠানও কিন্তু তোমার যে গঠন করার কথা বলা হয়েছে, যাতে করে কি হবে, শিক্ষার যে গবেষণা তার মান সেগুলো বৃদ্ধি পাবে। এছাড়া জাতীয় স্তরে বলা হয়েছে এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল অফ যে টিচার এডুকেশন রয়েছে, এনসিটিই গঠন। তাছাড়া ইউজিসি কে আরো বেশি সক্রিয় করে তোলা, ইউজিসি তো আমাদের 56 সাল থেকে ছিলই, সেটাকে আরো বেশি সক্রিয় করা। এছাড়া রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যাতে যৌথভাবে শিক্ষা ক্ষেত্রে কাজ করে, কারণ কোন রাজ্যের পক্ষে শিক্ষার ব্যয়ভার বা শিক্ষা পরিচালনা একা যেমন সম্ভব নয়, তেমনি কেন্দ্রের পক্ষেও সম্ভব নয়। তাই রাজ্য ও কেন্দ্রকে যৌথভাবে পরিচালনা করার কথা কিন্তু শিক্ষা পরিচালনার কথা বলে। তাহলে জাতি ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে সকলের জন্য শিক্ষা যেমন হবে, তেমনি কাঠামোটা সারা দেশে, তাহলে শিক্ষানীতিতে কি কাঠামোর কথা বলা হয়েছে, এটাই 10+2+3। এছাড়া জাতীয় পাঠ্যক্রম, প্রথা বহির্ভূত শিক্ষা এবং শিক্ষার মান নির্ধারণের কথা কোথায় বলা হয়েছে, সাক্ষরতার মান নির্ধারণের কথা জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। এনআইপিএ, এনসিটিই, ইউজিসির উন্নতি, এনসিইআরটি গঠন, বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা কিন্তু বলা হয়েছে। 3টে গেল 12টার মধ্যে। এবার 4 নম্বর, সাম্যের জন্য শিক্ষা, এডুকেশন ফর ইকুয়ালিটি। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার মাধ্যমে বলা হয়েছে সমাজে বৈষম্য দূর হয়ে সাম্য প্রতিষ্ঠা হবে, যাতে সমাজে কোনো রকম বৈষম্য না থাকে। শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো বৈষম্যের কারণে কেউ যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা হবে। সাম্যের জন্য শিক্ষা প্রতিষ্ঠা করতে গেলে কমিশন বলেছে কয়েকটি বিশেষ দিকে গুরুত্ব দিতে হবে। সেগুলো কি কি? প্রথমত হচ্ছে নারী শিক্ষার ব্যবস্থা করতে হবে। সমাজে নারী শিক্ষার ব্যবস্থা, আমি নামগুলো পরপর বলছি। এসসিদের শিক্ষার ব্যবস্থা, তপশিলি জাতি। 3 নম্বর হচ্ছে এসটিদের শিক্ষার ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে প্রতিবন্ধী যারা, বিভিন্নভাবে যারা পিছিয়ে আছে তাদের ব্যবস্থা করার কথা বলা হয়েছে, ঠিক আছে। আর একটা হয়েছে তোমার যে বয়স্কদের শিক্ষা। এছাড়া অন্যান্য অনগ্রসর যারা, তাদেরও কিন্তু বিভিন্নভাবে যারা পিছিয়ে আছে তাদেরও এগিয়ে আনতে হবে। এই 6টা দিকের ওপর গুরুত্ব দিতে। তাহলে এই 6টা দিকের কোনো একটা যদি পিছিয়ে পড়ে তাহলে সমাজে কি সাম্য প্রতিষ্ঠা হবে, ইকুয়ালিটি আসবে? নারী শিক্ষা যদি অবহেলিত থেকে যায় তাহলে সে বিবেকানন্দের মতন বলতে হয়, পাখির যেমন 2টো ডানা, সমাজের 2টো ডানা। একটা নারী একটা পুরুষ শুধু একটা ডানা দিয়ে পাখি উঠতে পারে না, তো সমাজও একটা ডানা দিয়ে এগিয়ে যেতে পারবে না। এই জন্য বলা হচ্ছে নারীদের শিক্ষার অধিকার। তো এসটি, তো আদিবাসী যারা, মূল নিবাসী যারা বিভিন্ন জায়গায়, এরা
যুগ যুগ ধরে পিছিয়ে আছে বিভিন্ন কারণে হোক, সেই কারণ এখানে আমরা ব্যাখ্যায় আসবো না, পরে আমরা আসবো অন্য অধ্যায়ে। সেই তপশিলি জাতিদের, এই তপশিলি উপজাতিদের যারা জনজাতি, তাদের শিক্ষার আওতায় নেই। এদের যদি পিছিয়ে, এরা তো জনগোষ্ঠীর অংশ, তাহলে একটা অংশ পিছিয়ে থাকলে সাম্য প্রতিষ্ঠা হচ্ছে না। এসটি একটা, আর একটা হচ্ছে এটা এসসি, দুটো এসটি লিখে বলেছিলাম। এসসি শিডিউল কাস্ট, তপশিলি জাতি, যারা বিভিন্ন ভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত পিছিয়ে আছে, তাদেরও শিক্ষার ব্যবস্থা করা। প্রতিবন্ধী সমাজের একটা বিরাট বিরাট শ্রেণীর অংশ, বিভিন্ন ভাবে দৈহিক বা মানসিক প্রতিবন্ধকতার বা ডিসেবিলিটির অঙ্গ, তাদেরকেও তো শিক্ষার, তোমার যে শিক্ষা দিতে হবে, তাদেরকেও ব্যবস্থা করতে হবে, সেটার কথা বলা হয়েছে। আর হচ্ছে বয়স্ক শিক্ষা, যারা বয়স্ক ব্যক্তি, তাদের জন্য বিভিন্ন প্রথামুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে, তারা যাতে পিছিয়ে না থাকে। এবং এছাড়াও যারা অন্যান্য অনগ্রসর শ্রেণী আছে, এখন যাদের ওবিসি অন্তর্ভুক্ত করা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন অনগ্রসর সম্প্রদায় যারা আছে, তাদের শিক্ষার ব্যবস্থা করার কথা কিন্তু বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে সাম্যের জন্য শিক্ষা। এইবার যেটা আসছি 5 নম্বর, খুব 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 ইম্পর্টেন্ট, এখান থেকেই থাকার প্রশ্ন আছে কিন্তু, মানে সম্ভাবনা আছে কিন্তু তোমার যে প্রশ্ন আসার। 5 নম্বর হচ্ছে শিক্ষার পুনর্গঠন। জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠনের কথা বা শিশু কল্যাণও বলা হয়েছে এটাকে। প্রথম হচ্ছে প্রাক প্রাথমিক, ভালো করে এইটাকে কিন্তু আমাদের দেখতে হবে, বারবার বলছি, নোট করে রাখবে। প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে প্রাথমিকের উন্নতির জন্য পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা বলবো। তারপরে তোমার মাধ্যমিক স্তরের জন্য উন্নত একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তারপরে তোমার কলেজ স্তরের জন্য একটা ব্যবস্থার কথা বলা হয়েছে। আর হচ্ছে বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষার জন্য আরেকটা কর্মসূচির কথা বলা হয়েছে। এই 5টা স্তরের জন্য 5টা কর্মসূচি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে। এগুলো বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক দুটো আলাদা আলাদা ক্লাস দরকার, কিন্তু আমাদের তো সময় সেভাবে সম্ভব নয়। প্রাক প্রাথমিক শিক্ষার জন্য বলেছে ইসিসিই গঠন, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন, ফুল ফর্ম আমি পড়াবো এখানে, আর পুরোটা তাও লিখে দিতেই পারি আমি। আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন, প্রাক শৈশবের যত্ন ও শিক্ষা। বলছে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের যারা শৈশবে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে, তাদের জন্য একটা বিশেষ কর্মসূচি নেওয়া হবে। সে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হোক বা অন্য কোনো ভাবে হোক, তাদের যত্ন নিতে হবে। কারণ চারা গাছের যত্ন নিলেই তো গাছটা বড় হয়ে মহিরু হবে। এই জন্য বলা হয়েছে যে ইসিসিই বলে একটি নতুন কর্মসূচি নেওয়া হবে, যার মাধ্যমে আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন, অর্থাৎ সেই প্রাক প্রাথমিক স্তরে এই কর্মসূচির মধ্যে দিয়ে শিশুদের উন্নতি করা হবে। তাহলে ইসিসির ফুল ফর্ম আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কর্মসূচি, কোন কর্মসূচি নেওয়া হয়েছে? ইসিসিই। এবার প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য একটা নতুন কর্মসূচি নেওয়া হয়েছে, অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড বলছে প্রাথমিক শিক্ষার হাল ফেরাতে একটা বিশেষ অপারেশন কর্মসূচি। অপারেশন কর্মসূচি, দেখো বিষয়টা বোঝার দরকার। অপারেশন কারে, কদিন আগে আমাদের ভারতীয় সেনা তোমার যে অপারেশন সিন্দুর কর্মসূচি নিয়ে আসলো। অপারেশন কথাটা কখন বোঝা নয়, কোনো কিছুর গুরুত্ব বোঝাতে। যে আবার কোনো রুগীর যখন সিরিয়াস অবস্থা হয়, তাকে অপারেশন অস্ত্রোপচার করতে দুদিক থেকে ব্যবহার হয়। তাহলে আমার জ্বর হচ্ছে, ডাক্তারের কাছে গেলাম, নিশ্চয়ই আমার পেট চিরে দেবে না। বিশেষ সিরিয়াস যখন আর বাঁচানোর উপায় নেই, এটা করতে হবে, তখন অপারেশন। অর্থাৎ কোনো কিছুর গুরুত্ব বোঝাতে অপারেশন ব্যবহার হয়। প্রাথমিক শিক্ষার উন্নয়নের গুরুত্ব বোঝাতে এখানে অপারেশন কর্মসূচি, অপারেশনটা ব্যবহার করেছে। ব্ল্যাকবোর্ড হচ্ছে শিক্ষার একটা অন্যতম সিম্বল, প্রতীক, উপকরণ, সেই হিসেবে সিম্বল হিসেবে ব্ল্যাকবোর্ড নেওয়া হয়েছে। এই দুটো মিলে নাম হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কি বলছে? প্রাথমিক শিক্ষা ওই সিরিয়াস রোগীর মতন অবস্থা। কারণ যে সমস্ত তথ্য সে সময় উঠে এসছে, খুব ডিটেলস বলতে পারছি না, সংক্ষেপে বলছি। অনেক জায়গায় বিদ্যালয় আছে যে নামে, সেখানে ইন্সপেকশনে যে দেখছে সেখানে একটা পুকুর কেটে দিব্যি মাছ চাষ হচ্ছে, পাড়ার লোকজন জানেই না, এখানে স্কুল বেতন তুলে নিচ্ছে। বিভিন্নভাবে পেছনে ষড়যন্ত্র ছিল। বহু ক্ষেত্রে স্কুলে ঘর নেই, একটা ঘর। আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি, এখানে 1 ওখানে 2, উপরে ছাদ, মানে 3 ফুটো, বৃষ্টি হলে জল পড়ছে, এক কোনায় সব বুড়ি মুড়ি খেয়ে বসেছে। বাড়ির থেকে চট নিয়ে যেয়ে পড়তে হতো। 4 পর্যন্ত বাড়ির থেকে নিয়মিত আসন বা চট নিয়ে গেছি। এটাই ছিল আমাদের সময়ের প্রাথমিকের দস্তুর, এটাই ছিল সিস্টেম। এই জায়গাটাকে বলছে তড়িঘড়ি প্রাথমিক শিক্ষার উন্নতি দরকার। কারণ আমাদের সংবিধানের এই যে এই জিনিসটা রয়েছে, 45 নং ধারা, বারবার বলেছি,
একে ডেভেলপ করতে হবে। এই জন্য একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, তাকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। কি কি সংক্ষেপে বলছি। প্রতিটা বিদ্যালয়ে কমপক্ষে 2টো করে হল ঘর নির্মাণ, মনে রাখার চেষ্টা করবে। 2টো ঘর নির্মাণ, সব ঋতুতে ব্যবহারের উপযোগী, মানে জল পড়বে রোদ ঢুকবে সেরকম নয়, 2টো করে মিনিমাম ঘর হবে। প্রতিটি বিদ্যালয়ে 2জন করে শিক্ষক অন্তত নিয়োগ করতে হবে, যার মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা হবে। বিদ্যালয়গুলোতে পানীয় জল, শৌচালয় আমরা যখন পড়েছি, না টিউবওয়েল ছিল, না টয়লেটের গল্পই ছিল, না ওই ঝোপঝাড় ছিল ওখানে দাঁড়িয়ে পড়তে হতো, এটাই সিস্টেম ছিল, লজ্জা করার কিছু নেই, যেটা সিস্টেম ছিল। প্রতিটা বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, টয়লেটের ব্যবস্থা করতে হবে, খেলার মাঠের ব্যবস্থা করতে হবে, খেলাধুলার সরঞ্জাম দিতে হবে, বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিতে হবে, তোমার যে পোশাকের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে। এই যে প্রাথমিক বিদ্যালয় কি কি বললাম, তাহলে 2টো করে অন্তত ঘর হবে, যেগুলো সব ঋতুতে ব্যবহারের উপযোগী। কমপক্ষে 2জন শিক্ষক শিক্ষিকা, যার মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা হবেন, 2জনও হতে পারে, একজন মিনিমাম শিক্ষিকা হবেন। বিদ্যালয়গুলোতে কি টয়লেটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, বিনামূল্যে পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে, খেলার মাঠের ব্যবস্থা করতে হবে, খেলার উপকরণ দিতে হবে, বিনামূল্যে প্রয়োজনে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে। মোটামুটি এই কর্মসূচিটাকে বলা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। সংক্ষেপে এটা আর বলছি না, পরে যদি কখনো টাইম পাই ডিটেলস দেবো। আর আমার পুরোনো ভিডিও দেখতে পারো চ্যানেলে, 11-12 এর জন্য আমি যখন পড়েছি সেখানে বিস্তারিত দেওয়া আছে। এবার মাধ্যমিক স্তরের জন্য একটা নতুন কর্মসূচি নেওয়া হলো, যাকে বর্তমানে বলা হচ্ছে নবোদয় বিদ্যালয় বা পেস সেটিং। এটাকে বলা হচ্ছে পেস সেটিং বিদ্যালয় বা অগ্রবর্তী বিদ্যালয়। এটা কাদের জন্য? কেউ কেউ কমেন্ট করছিল, আমার ওই কেউ কেউ বলা ভুল, কোনো একজন দুজন যাই হোক না কেন, জাতীয় শিক্ষানীতি 68 আমি বলেছি মেধাবী ছাত্রদের ছোটবেলা থেকে খুঁজে, না স্যার এটা হবে না। আরে বাবা, বিষয় বুঝতে হবে আগে। বলছে নবোদয়ের কথা বলেছে, আরে নবোদয় তো 86-তে বলেছে, এটা আমিও জানি, তোমরা সবাই জানো। যাক, তর্কে আমি কখনোই জানি, আমার জানা আমি নির্ভুল নেই, আমার অনেক সাধারণ জ্ঞানের মধ্যে থেকে তোমাদের সাথে আমি ক্লাস করানোর চেষ্টা করছি, সেটুকুই। তোমরা অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দেবে। তাহলে নবোদয় বিদ্যালয়ের কথা বলা হলো মাধ্যমিক স্তরে। বলছে যে সমস্ত ছেলেমেয়েরা গ্রামগঞ্জে আছে, প্রতিভাবান, অথচ পয়সার অভাবে উন্নত শিক্ষা পাচ্ছে না, তাদের উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই জন্য জেলায় জেলায় একটি করে মডেল স্কুল তৈরি করতে হবে, তার নাম হচ্ছে পেস সিটি বা অগ্রবর্তী বিদ্যালয় বা মডেল স্কুল বা নবোদয় বিদ্যালয়, একই নাম কিন্তু। এখানে কি থাকবে? বলছে এখানে 75% আসন থাকবে শুধুমাত্র গ্রামের ছেলেদের জন্য, বেশি চান্স পাবে গ্রামের ছেলেরা। প্রতি জেলায় দেখবে একটা করে, আমাদের নদিয়া জেলায় কল্যাণীতে আছে, কুচবিহারে যেমন তোমার যে তুফানগঞ্জে আছে, এরকম প্রত্যেক জেলায় একটা করে, তার নাম কমন নাম জওহর নবোদয় বিদ্যালয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে জওহর নবোদয় বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে বলেছে এখানে 6 থেকে 12, তার নবোদয় বিদ্যালয় কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়ানো হবে মাথায় রাখবে, 6 থেকে 12 পর্যন্ত পড়ানো হবে। এই বিদ্যালয়গুলো হবে সম্পূর্ণ আবাসিক, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে অবৈতনিক শিক্ষা দেওয়া হবে, এবং এখানে সুযোগ পাওয়া যাবে শুধু মেধার ভিত্তিতে। তবে তপশিলি জাতি উপজাতি আর বললাম গ্রামের ছেলেদের জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এখানে উন্নত মানের তোমার যে পদ্ধতি প্রয়োগ করাবে, ঠিক আছে, সিবি এসসি যে বোর্ড আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের পাঠ্যক্রম দ্বারা এই বিদ্যালয়গুলো পরিচালিত হবে। আধুনিক যত কৌশল আছে এখানে প্রয়োগ করা হবে। বিদ্যালয়গুলো কি হবে? আবাসিক একটি মডেল স্কুল। তাহলে নবোদয় বিদ্যালয় কোন স্তরের জন্য? মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদের জন্য, যারা মেধাবী অত দরিদ্র গ্রাম অঞ্চলে, তাদের উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। কোন ক্লাস? 6 to 12 পর্যন্ত পড়ানো হবে। এখানে সম্পূর্ণ আবাসিক, কোনো বেতন নেওয়া হবে না, অবৈতনিক, সমস্ত ব্যয়ভার সরকার বহন করবে, সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত হবে। খেয়াল রাখবে কিন্তু নবোদয় বিদ্যালয় সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত হবে। এবার কলেজ স্তরে বলছে আমাদের দেশের যে কলেজ আছে, এই মুহূর্তে প্রায় কয়েক হাজার কলেজ রয়েছে, এই কলেজগুলোর কিন্তু মানের দিকটা আগে দেখতে হবে। নতুন কলেজ শুধু অনুমোদন দিলে হবে না, আর যত দ্রুত সম্ভব কিছু কলেজকে অন্তত অটোনমাস করতে হবে, অর্থাৎ স্বশাসিত কলেজের কথা বলেছে। অটোনমাস মানে যেমন কাকে বলে? যে কলেজগুলো ইউনিভার্সিটির মতোই চলবে, নিজেরা পাঠ্যক্রম রচনা করবে, নিজেরা পরীক্ষা নেবে, নিজেদের মতন করে ভর্তি হবে, অবশ্যই ইউজিসির নর্ম মেনে, সেই ধরনের কলেজগুলো বলা হয় অটোনমাস কলেজ বা স্বশাসিত কলেজ। জাতীয় শিক্ষানীতি 1986 কলেজ স্তরের জন্য স্বশাসিত কলেজের অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা বাড়াতে হবে। যেমন আমাদের প্রেসিডেন্সি ছিল, এখন তো ইউনিভার্সিটি পর্যায়ে চলে গেছে স্বশাসিত কলেজ। আর উচ্চশিক্ষা, উচ্চশিক্ষাকে আরো বেশি সবার কাছে নিয়ে যেতে হবে, এবং প্রয়োজনে যেটা বলেছে মুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঠিক এই জাতীয় শিক্ষানীতি ঘোষণার কিছুদিন আগেই কি গঠিত হয়েছে? ইগনু গঠিত হয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি 1985, তাই তো? বলছে ইগনু অলরেডি প্রতিষ্ঠা হয়েছে, এবং জাতীয় স্তরে এই প্রতিষ্ঠান সহ অন্যান্য শিক্ষার মধ্যে দিয়ে উচ্চ শিক্ষা যাদের কাছে প্রথাগত শিক্ষার মাধ্যমে যারা গ্রহণ করতে পারছে না, তাদের কাছে কি পৌঁছাবে? মুক্ত শিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা পৌঁছে দিতে হবে।
এই কথাটা কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। মুক্ত শিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে মোটামুটি। তাহলে 5টা স্তরে দেখো, প্রাক প্রাথমিক শিক্ষার জন্য ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। প্রাথমিক স্তরের জন্য অপারেশনাল ব্ল্যাকবোর্ড। মাধ্যমিক স্তরের জন্য নবোদয় পেস সেটিং, অগ্রবর্তী বা মডেল স্কুল। কলেজ স্তরের জন্য স্বশাসিত কলেজ এবং উচ্চ শিক্ষার জন্য মুক্ত শিক্ষার ব্যবস্থা করা। এই 5টা স্তরে কিন্তু শিক্ষার পুনর্গঠনের উপরে গুরুত্ব দিয়েছে। নেক্সট পয়েন্ট যেটা আসবো, মানে তোমার যে শিক্ষা বা কারিগরি শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা। এবার 6 নম্বর আসছি কারিগরি শিক্ষা। এখানে আসার আগে 5 নম্বরে যেটা বলছিলাম পুনর্গঠন, সেখানে একটা কথা আর একটু ইনপুট করছি। ডিলিং মানে ডিগ্রি, অর্থাৎ চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলেছে। এটা কি? চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে যে শুধুমাত্র ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এই ধরনের প্রফেশন বাদ দিলে অন্যান্য চাকুরির ক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রি থেকে চাকরি দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। নিয়োগকর্তা যারা নিয়োগ করবে তারা নিজেদের মতন করে পরীক্ষা নিয়ে তার যোগ্যতা পরিমাপ করবে। অর্থাৎ ডিগ্রি, অর্থাৎ আমি নম্বর বেশি ম্যাথে বেশি পেয়েছি বলেই আমি একজন সফল ব্যাংক ম্যানেজার হতে পারবো, এর কিন্তু কোনো মানে নেই। কারণ সেটা একটা প্রফেশনাল ব্যাপার। সেখানে থাকতে গেলে কমিউনিকেশন স্কিল, অন্যান্য দিকগুলো দরকার। শুধুমাত্র অঙ্কে ভালো ছাত্র মানেই ব্যাংকের একজন ভালো ক্যাশিয়ার বা ম্যানেজার হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। নম্বর খুব বেশি পেলে সে একজন সফল শিক্ষক হবে। নম্বরটা জরুরি, ঠিক আছে, কিন্তু শুধু নম্বরই সব নয়, এটার কথা বলা হয়েছে। তারপর থেকে তো বিভিন্ন সার্ভিস ক্ষেত্রে কিন্তু দেখো চাকুরির পরীক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ ডিগ্রি থেকে চাকুরিকে বিচ্ছিন্ন করার কথা বা চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে। শুধুমাত্র ডিগ্রি থেকে চাকুরি দেওয়া হবে না। এইবার যেটা আসছে কারিগরি শিক্ষা, বলছে দেশের কারিগরি শিক্ষার উন্নতির কিন্তু খুব দরকার এবং শিক্ষার যতটা নিম্ন স্তর থেকে সম্ভব সেটা নিম্ন মাধ্যমিক স্তর থেকে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আইটিআই যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন, এগুলোকে আধুনিকীকরণ করে এই ধরনের প্রতিষ্ঠানকে আরো বাড়াতে হবে। এছাড়া বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা, প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে যত বেশি পারা যায় প্রযুক্তিকে তোমার যে ব্যবহার করার কথা কিন্তু বলা হয়েছে। এরপরে যেটা আসছে শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ, বলছে টোটাল ব্যবস্থাপনাটাকে সক্রিয়করণ করতে হবে। এরপরে আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আসবে। ব্যবস্থাকে সক্রিয়করণ মানে শিক্ষার বিষয় শিক্ষকদের যেমন সক্রিয় করে তুলতে হবে, নতুন নতুন মূল্যায়ন ব্যবস্থাকে কার্যকরী করতে হবে। আরেকটা যেটা প্রতিষ্ঠানের মূল্যায়ন করার কথা বলেছে, শুধু ছাত্রদের মূল্যায়ন নয়, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেটা এখন আছে না, ন্যাক এসে ইভ্যালুয়েশন করে, এ প্লাস, বি প্লাস, এই যে গ্রেড গুলো দেয়, এই যে এই ধরনের তোমার অ্যাক্রিডিটেশন গুলো, অর্থাৎ মূল্যায়ন, প্রতিষ্ঠানেরও মূল্যায়ন দরকার আছে। শুধু শিক্ষার্থীদের মূল্যায়ন করলে কিন্তু হবে না। আর শিক্ষাকে একটা শৃঙ্খলার পরিবেশ আনতে হবে, নৈতিকতা বোধ গঠনের যাতে শিক্ষার মধ্যে দিয়ে হয় সেটার কিন্তু একটা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। 8 নম্বর বিষয়বস্তুর পুনর্গঠন, এইটাও খুব ইম্পর্টেন্ট। বিষয়বস্তু বলছে শিক্ষার যে বিষয়বস্তু আছে, পাঠ্যক্রম আছে, সেটাকে কি করতে হবে, বিষয়বস্তুকে পুনর্গঠন, রিফর্ম করার দরকার হবে। প্রথমে বলেছে জাতীয় স্তরে একটি পাঠ্যক্রম, জাতীয় পাঠ্যক্রম যেমন গঠন হবে, তেমনি অন্যান্য ক্ষেত্রে যেমন ত্রিভাষা নীতি, যেটা 1968 শিক্ষানীতিতে বলা হয়েছিল যে হিন্দিভাষী অঞ্চলে কি হিন্দি, ইংরেজি এবং দক্ষিণ ভারতীয় ভাষা, আর অহিন্দিভাষী অঞ্চলে মাতৃভাষা ইংরাজি এবং হিন্দি, এইভাবে করে ত্রিভাষা নীতিকে আরো বেশি সফলভাবে কার্যকর করার কিন্তু। এছাড়া বাস্তবসম্মত বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে, ব্যবহারিক বিষয়কে, আর যেটা যেটা কোঠারি কমিশন বলেছিল সে কর্ম অভিজ্ঞতাকে কিন্তু অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা, ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে আরো বেশি করে গুরুত্ব কি করে দেওয়া যায়। এছাড়া পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন, শারীর শিক্ষার ব্যবস্থা করা, এইগুলো কিন্তু তোমার যে বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা গ্রহণ করা, এই দিকগুলো কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি। নেক্সট খুব ইম্পর্টেন্ট যেটা শিক্ষক, এই শিক্ষকদের পদমর্যাদা, সামাজিক মর্যাদা এবং বেতন, বর্ণনা, সুযোগ সুবিধা বৃদ্ধি, সব কমিশনে বলেছে, এখানেও বলা হয়েছে বৃদ্ধির করার কথা বলা হয়েছে, যাতে করে ট্যালেন্টেড শিক্ষার্থী যারা উন্নত মেধার ছেলে মেয়ে আছে তারা শিক্ষকতা প্রফেশনের প্রতি আগ্রহী হয়, যেটা অনেকটাই এখনো হয়েছে। যে তোমাদের মতন প্রতিভাবান ছেলেমেয়েরা শিক্ষক হওয়ার জন্য ছুটছে, একমাত্র কারণ শিক্ষকতা সে আগের দিনের মতন অবস্থায় নেই, কিছুটা হলেও পরিবর্তন এসে, যদিও সমসাময়িক পরিস্থিতিতে শিক্ষকরা শ্রেণীশত্রুতে পরিণত হয়েছে, সেটা একটা আলাদা পার্সপেক্টিভ, কিন্তু আদতে যেটা বলা হয়েছে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করার কথা। এই জন্য যেটা বলেছে এনসিটিই গঠন করার কথা বলেছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এই যে এনসিই গঠন করার উপর কিন্তু খুব
গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডায়েট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড এডুকেশন, প্রতিটা জেলা স্তরে ডায়েট গঠন করার কথা বলে। প্রত্যেকটা ফুল ফর্ম মনে রাখতে হবে, আমি পরে দরকার হয় এগুলো শর্ট আকারে দেব। ডায়েট গঠন করার কথা বলা হয়েছে। এছাড়া রাজ্য স্তরে এসসিটি গঠন করা যেতে পারে। এই ধরনের তোমার যে প্রতিষ্ঠানগুলো কিন্তু তোমার যে এনসিটির সাথে সাথে এসসিইআরটি, এনসিইআরটি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকদের আরো বেশি প্রশিক্ষণ দেওয়া, শিক্ষকদের আরো বাস্তবমুখী করে তোলা, তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করা, বিভিন্ন কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছে। এইবার 9টা গেল, 10-এ আসছে শিক্ষা ব্যবস্থার পরিচালনা। কারণ শিক্ষার পরিচালন ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পরিচালনার উপরই কিন্তু যারা শিক্ষাকে পরিচালনা করবে তারা যদি সঠিক না হয়, সেখানে যদি উন্নতি না ঘটে, ড্রাইভার যদি ঠিক না থাকে, গাড়ি তুমি যতই বড় কেনো, ভালো কেনো, উন্নত কেনো, সেই গাড়ি কিন্তু কোনো নিশ্চয়তা নেই, ডানে করে বাইক হয়ে গর্তে ঢুকিয়ে দিতে পারে। ফলে সেইখান থেকে ড্রাইভারকে উন্নত করতে হবে। এই জন্য বলেছে একদম কেন্দ্র স্তর থেকে রাজ্য স্তর, জেলা স্তর পর্যন্ত বিভিন্ন সংস্থা গঠন করার কথা। যেমন কেন্দ্রীয় স্তরে বলা হয়েছে কেপ তো আছেই, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এটার আরো উন্নতি ক্ষমতায়ন করতে হবে। এর সাথে রাজ্য স্তরে সেব গঠন করার কথা বলা হয়েছে। একই জিনিস, সেন্ট্রালটাকে স্টেট হয়ে যাবে, স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। কেবের সাথে সাথে সেব গঠন করা শুরু। আর একটা খুব ইম্পর্টেন্ট বলছে এডুকেশন সার্ভিস, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস, যেমন অন্যান্য পুলিশ সার্ভিস আছে, ঠিক সেরকম একটা কমিশন গঠন করার কথা বলা হয়েছে। ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস গঠন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে এই শিক্ষাটাকে স্বতন্ত্রভাবে সেখানে নিয়োগ বা অন্যান্য বিষয়গুলো পরিচালনা করা যায়। অর্থাৎ পরিচালনা ব্যবস্থাটাকে আরো বেশি গণতান্ত্রিক, উন্নত, প্রযুক্তি নির্ভর, আধুনিক মনোবিজ্ঞান নির্ভর করার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যেটা আসছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 11 নম্বরে ভিটামিন এম। আমি সবসময় বলে থাকি এই ভিটামিনের অভাব থাকলে কোনো ভিটামিনই ধরা দেয় না। আর্থিক সংস্থান কি হয় বলেছে, আমাদের ভারতবর্ষের মতন দেশে আর্থিক সংস্থানটা খুব জরুরি। যদি শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দ ঠিক না হয়, এই জন্য রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে যৌথভাবে দায়িত্ব নিতে হবে। তাছাড়া বিভিন্ন স্বশাসিত যে সংস্থাগুলো, স্থানীয় প্রশাসন আছে, তারা যেমন সাহায্য করবে। আর 1968-এ কি বলা হয়েছিল, বাজেটের 6% বরাদ্দ করতে হবে বলেছি, সেটা কার্যকরী হয়নি। সেটা যে সম্ভব হবে জাতীয় শিক্ষানীতিতে কিন্তু সেটা নিশ্চয়তা দেওয়া হয়নি। বলেছি কিছুটা চেষ্টা করা হবে, তবে ধীরে ধীরে এটাকে বৃদ্ধি করে ব্যয় বরাদ্দ যেন পারে আর্থিক বৃদ্ধির হার আস্তে আস্তে 6% না হলেও আরো কিছুটা কাছাকাছি যাতে নিয়ে যাওয়া যায়, যাতে করে শিক্ষা কখনো অর্থের জন্য, আর্থিক কারণে শিক্ষা যাতে ব্যাহত না হয়। সরকারির সাথে সাথে বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানোর কথা কিন্তু বলা হয়েছে। লাস্ট যেটা আছে, আমরা ভয়ে ভয়ে বলেছিলাম, ভয়ে ভয়ে করতে, লাস্ট হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি উজ্জ্বল নাকি ভবিষ্যৎ অন্ধকার? বলেছে শিক্ষার ভবিষ্যৎ কোন পথে হবে, জাতীয় শিক্ষানীতিতে কিন্তু সঠিক কোনো কনক্লুশন দেয়নি যে এই বছরের মধ্যে আমি এটা করবো, এই করবো, সেটা কিন্তু ক্লিয়ার কিছু বলেনি। এবার রিভিউর জন্য পরে রামমূর্তি কমিটি এটা সেটা হয়েছে, পরে দেখবো আমরা। কিন্তু বলেছে কি সর্বস্তরের সহযোগিতার মধ্যে দিয়ে শিক্ষা আমাদের দেশে এগিয়ে যাবে, এটা যেমন বলেছে, এবং সকলের মনে একটা দৃঢ়ভাবে প্রত্যয় আনতে হবে, বিশ্বাস আনতে হবে যে আমরা পারবো, উই ক্যান ডু ইট। এই জায়গাটা তৈরি করার উপর কিন্তু জাতীয় শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই হচ্ছে ভবিষ্যৎ। তাহলে সংক্ষেপে জাতীয় শিক্ষানীতি 1986, দেখো এটা একটা ক্লাসে পড়ানোর কথা নয়। 11-এর মতন 12-এর মতন ক্লাসে পড়াতে গেলে অন্তত মিনিমাম 4টে লেকচার কমপক্ষে, বলছি কমপক্ষে 4 থেকে 5টা ক্লাস কমপক্ষে লাগবে, তার বেশিও লাগে। সেখানে একটা এসএলএসটির মতন বিষয়কে একটা ক্লাসে আনা, যার জন্য আমি সবগুলোর ফুল মিনিং কিন্তু মুখে মুখে বলে গেলাম, পরে শর্টে এগুলো আনার চেষ্টা করব। আশা করি একটা প্রাথমিক ধারণা দিতে পেরেছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সম্ভব হলে অবশ্যই চ্যানেলটিকে মেম্বারশিপ জয়েন করবে, জয়েন অপশন আসছে সেখানে যে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে।